আকাশ রেগে বলে। মানে? নিয়াজ আবারও বলে। তোমার মা তোমার চিন্তায় 2 দিন পর পর অসুস্থ হয়। আর তাছাড়া জীবন কারোর জন্য থেমে থাকে না। তুমি সন্ধ্যাকে ভুলে নতুন কাউকে। বাকিটুকু শেষ করার আগেই আকাশ নিয়াজকে ধাক্কা দিয়ে একটা দেয়ালের সাথে চেপে ডান হাতে সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। আর আগে আকাশের কপালে রক ফুলে উঠেছে, বাহাত মুষ্টিবদ্ধ করে রাখা চোয়াল শক্ত। ভাবটা এমন যেন আজ নিয়াজকে মেরেই তবে দম নিবে। নিয়াজের চোখ বড় বড় হয়ে যায়। বেচারা বুঝতেই পারেনি আকাশ এরকম কিছু করতে পারে। দুহাতে আকাশকে কয়েকবার ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু সে ঠিক করে নিঃশ্বাস নিতে না পারায় কায়দা করতে পারছে না। সামনের ক্যাফে থেকে অরুণ বেরিয়ে এসে আকাশ আর নিয়াজকে দেখে বিস্ময়ের চোখে তাকায়। যদিও আকাশের মুখে মাস্ক, কিন্তু অরুণের চিনতে অসুবিধা হলো না। সে দৌড়ে এসে দুহাতে আকাশকে পেছন থেকে সাপড়ে ধরে বলে, আরে স্যার, এই আকাশ! আল্লাহ, নিরাজ করবে তো। অরুণ এসে ধরায় এবার নিয়াজ একটু শক্তি পেয়ে আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গলায় হাত দিয়ে সমানে কাশতে থাকে। আকাশ আবারও তেড়ে যেতে নেয়। অরুণ আকাশকে টেনে ধরে বলে, তুই কি পাগল হলি? নিরাজ কি করেছে? আকাশ অরুণকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ওর সাহস হলো কি করে আমার সন্ধ্যাকে ভুলে যেতে বলার? ওকে আজ মেরেই ফেলবো আমি। আবার বলছে মেয়ে দেখতে যেতে। ওর 14 গোষ্ঠীকে বিয়ে করিয়ে দেবো আমি। আকাশের কথা শুনে অরুণ আর নিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ কথাটা বলে আবারও নিয়াজের দিকে এগিয়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে বলে, আরে থাম থাম, ভুল করে বলে ফেলেছে, আর বলবে না, মিস্টেক। আকাশ অরুণকে সরিয়ে দিয়ে বিরক্তিতে মুখের মাস্ক খুলে ছুঁড়ে ফেলে। অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ অনেকে আকাশকে না চিনল, এবার মাস্ক না থাকে চিনতে পেরে কেউ কেউ এগিয়ে এসে আকাশকে সালাম দেয়। আকাশ রেগে তাকায়। ছেলেটার কলার ধরে দাঁত কিরমির করে বলে, সালাম চেয়েছি আমি? কোনো কাজ নেই? ছেলেটার বয়স আকাশের থেকে 2-1 বছর কম হবে। সে চোখ বড় বড় করে তাকায়, অনুতপ্ত স্বরে বলে। অরুণ হতাশ চোখে চেয়ে রইল। আকাশ ছেলেটার কলার ছেড়ে চোখ পাকিয়ে বলে, আরেকবার সালাম দিতে আসলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। ছেলেটা দ্রুত পায়ে জায়গা প্রস্থান করে। আরও অনেকে এগিয়ে আসতে গিয়ে আকাশের রিয়াকশন দেখে ওখান থেকে মোড় ঘুরিয়ে নিয়েছে। আকাশ নিয়াজের দিকে আরেকবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে তার গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে চলে যায়। অরুণ পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনে এনে নিয়াজের দিকে বাড়িয়ে দিলে নিয়াজ পানির বোতলটি নিয়ে ছোট করে বলে, থ্যাঙ্কস। এরপর বোতলের অর্ধেক পানি খেয়ে নেয় নিয়াজ। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুমি আকাশকে সন্ধ্যাকে ভুলে যাওয়ার কথা, আবার অন্যকে বিয়ে করার কথা বলতে গিয়েছো কেন? নিয়াজ একবার কেসে বলে, আন্টি বলতে বলেছিল। আসমানি নওয়ানের অসুস্থতার চক্করে নিয়াজের সাথে তাদের সবারই একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। এজন্য অরুণ নিয়াজ একে অপরের সাথে এত ফ্রিলি কথা বলছে। অরুণ অবাক হয়ে বলে, আন্টি বলতে বলল, আর তুমি বলে দিলে? আন্টি তো আমাকেও নিয়ম করে বলতে বলে। নিয়াজ ভ্রু কুচকে বলে। তুমি আকাশকে বোঝোনি। অরুণ অসহায় মুখ করে বলে, আমাকে পাগলা কুত্তা তো দূর, ভালো কুত্তাও কামড়ায়নি। এসব বলে নিজের জীবন নিয়ে টানাটানি করব না নাকি? দেখলে না তোমার কি অবস্থা করেছিস? নিয়াজ কিছু বলল না। মনে হচ্ছে এখনো কেউ তার গলা চেপে ধরে রেখেছে। আসমানি নওয়ানের সাথে তার ভালো সম্পর্ক না থাকলে এই আকাশের মায়ের চিকিৎসাই করতো না সে। তার মা নেই। আসমানি নওয়ান খুব মিশুক টাইপ। নিয়াজের মায়া লাগে আর এজন্যে উপকার করতে এসেছিল, কিন্তু রিয়াকশন তো উল্টো হয়ে গেল। এখন দুপুর 1টা। সৌম্য অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে। এরপর রিহানের কাছে গিয়ে ডাকে। রিহান, সৌম্যকে দেখে রিহান চেয়ার থেকে উঠে এসে দাঁড়ায়। ইরার ব্যাপারে সৌম্য তাকে অফিসে এসে জানিয়েছে। সে কিভাবে সৌম্যকে সান্ত্বনা দিবে সেই ভাষা সে খুঁজে পায় না। মৃদুস্বরে বলে। সৌম্য ছোট করে বলে। হুম। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বনুর বিকেল 5টায় ছুটি হবে। তুই বনু কিনে হসপিটাল আসতে পারবি? রিহান সম্মতি দিয়ে বলে। সৌম্য আবারও বলে। সাথে কাজে নিয়ে আসবি। রিহান ভ্রু কুচকে বলে। সৌম্য কিছুটা রেগে বলে, যা বললাম কর, না পারলে বল, আমি ম্যানেজ করব। সৌম্য আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, ব্যাংক থেকে বেরিয়ে যায়। রিহান মাথা চুলকে বিড়বিড় করে। সৌম্য হসপিটালে আসার সময় কিছু খাবার কিনে এনেছে ইরার মায়ের জন্যে। ইরার মা সৌম্যকে দেখে এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি আসতে পারলে বাবা? সৌম্য মৃদুস্বরে বলে। জি আন্টি, ছুটি নিয়েছে। পাশ থেকে ইরার মামা বলে, তুমি সৌম্য? সৌম্য ভদ্রলোকটির দিকে তাকায়। হুঁ বলে সম্মতি দেয়। ভদ্রলোক তার বোনের উদ্দেশ্যে বলে, ছেলে তো ভালো, ইরার বাবা মানলো না কেন? আজব। এরপর এগিয়ে এসে সৌম্যর কাঁধে হাত রেখে বলে। ইরার মামার কথায় ইরার মা সৌম্য দুজনাই কেমন যেন অপ্রস্তুত হলো। ইরার মামার ঠাস ঠাস করে কথা বলার অভ্যাস, তবে মিশুক। এদিকে সৌম্য অপরিচিত কারোর সাথে হুট করে মিশতে পারে না। ইরার মামার কথায় বেশ বিব্রত বোধ করছে সে। নিজেকে সামলে বলে,
আমাদের বাসায় এখান থেকে বেশি দূরও নয়। আপনারা আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিন, আমি এখানে আছি। ইরার মামা স্বভাবসুলভ বলে। হ্যাঁ দাও তো চাবিটা। আমি ইরার মাকে বলছিলাম চাবিটা কেন নিল না। জামাই হওনি কিন্তু হয়ে তো যাবেই। আমরা অযথা হবু জামাইয়ের বাড়ি রেখে সকাল থেকে কষ্ট করছি, এভাবে থাকতে থাকতে অস্থির লাগছে। ইহাব তার বাবার কাণ্ডে বিব্রত হলো। সৌম্য এ পর্যায়ে একটু হাসলো। ইরার আত্মীয়দের সাথে কখনো তার দেখা হয়নি। মনে পড়ল ইরা তার মামাতো বোন। কথাটা ভাবতে কেমন অদ্ভুত লাগলো সৌম্যর। ইরার মা তার ভাইয়ের উদ্দেশ্যে বলে। ভাইজান, ও জ্যোৎস্নার ছেলে, ইরার ফুফাতো ভাই, ভুলে গেছো? ইরার মামা জিহবাই কামড় দিয়ে বলে। ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। সৌম্য পকেট থেকে চাবি বের করে দেয়, তার বাসার অ্যাড্রেস দেয়। এখানের ক্যান্টিন থেকে 3 জনের জন্য বেশি করে খাবার কিনে ইরার মায়ের হাতে দেয়। ইরার মা মামা নিতে চাইছিল না, সৌম্য জোর করে ধরিয়ে দিয়েছে। সৌম্য দরজা ঠেলে আইসিইউ রুমে প্রবেশ করে। ধীর পায়ে এগিয়ে এসে ইরার মাথার কাছে দাঁড়ায়। চোখে মুখে অসহায়ত্ব। শেষবার যেদিন সৌম্য ইরাকে ফিরিয়ে দিয়েছিল সেদিনের কথা মনে পড়ে যায়। ইরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে বলেছিল তাকে বিয়ে করে নিতে। তার সাড়া না পেয়ে এক পর্যায়ে পা ধরে কত কাঁদল সৌম্য। স্বার্থপরের মতো তার ইরাবতীকে বাবার হাতে তুলে দিয়েছিল। ইরার বলা কিছু কথা কানে স্পষ্ট বাজলো। তবে তুই আমাকে ভালোবাসবে সৌম্য? অনেক ভালোবাসি। 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। পারলে ক্ষমা করে সৌম্য, ভালো থাকিস। সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। একটুখানি ঝুঁকে ইরার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় মৃদুস্বরে আওড়ায়। তুইকে অনেক ভালোবাসবি ইরাবতী। তুই 15 বছরের মেয়ের চেয়েও বেশি পাগলামি করবি? তোর ভাষায় আবার আমায় কবে বিরক্ত করবি ইরাবতী? আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। আমাকে একা ফিরে যেন চাস না। একদিন হলেও তোকে ভালোবাসার সুযোগ দিস, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে টুপ করে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। শার্টের হাতা দিয়ে চোখ জোড়া মুছে নেয়। ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে। তোর সৌম্য তোকে ছাড়া একটুও ভালো নেই ইরাবতী। দ্রুত অভিমান ভেঙে উঠে পড়। আমি আমার ইরাবতী অভিমান ভাঙানোর অপেক্ষায়, আমার ইরাবতীকে ভালোবাসার অপেক্ষায় আছে। কথাগুলো বলে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার মুখের দিকে চেয়ে থাকে, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার ইরাবতী। সৌম্য চেয়ার টেনে ইরার মাথার কাছে বসলো। মলিন মুখে ইরার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পেরোতে সৌম্য চোখ জোড়া আবারও ঝাপসা হয়। বিড়বিড় করে। আমার ইরাবতীর ঘুম ভাঙিয়ে দেওয়া আল্লাহ। সন্ধ্যা কমন রুমে বসে আছে। সে আজ একটা ক্লাসও করেনি। লামিয়া বাইরে গিয়ে তার জর্জেট ওড়না খুঁজেছিল, পেয়েছিল, কিন্তু ওড়নাটি ময়লার স্তূপের মধ্যে যা ইচ্ছে তাই হয়ে গিয়েছে। তাই সন্ধ্যা মাথায় দেওয়ার মতো কিছু পায়নি। লামিয়া সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে। কি ভাবছিস? সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে লামিয়ার দিকে ধরে। লামিয়া লেখাটি পড়ল। তোদের সভাপতির স্বভাব নষ্ট। মেয়ে মানুষের জামা কাপড় ধরে টানাটানি করে। এইসব মানুষ সভাপতি বলেই সমাজের আজ এত করুণ অবস্থা। লামিয়া লেখাগুলো পড়ে চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে সন্ধ্যাকে সন্ধ্যার ফোন ফিরিয়ে দেয়। সন্ধ্যা ভ্রুকুচকে চেয়ে আছে। লামিয়া মিটিমিটি হেসে সন্ধ্যার দিকে ফোন তাক করে বলে। তোর নাম্বার থেকে সভাপতিকে নিয়ে একটা বেপাস কথা বেরিয়েছে। এটা যে কোনো সময় আমি পাবলিক করে দিয়ে তোকে বাস খাওয়াতে পারি। দারুণ না? সন্ধ্যা বিস্ময়ের চোখে চেয়ে মাথা দুদিকে নাড়ায়। অসহায় চোখে তাকায় লামিয়ার দিকে। লামিয়া পাত্তা দিল না। সন্ধ্যার কাহিনী সে জানে। সোহা সাধন থেকে শুরু করে সন্ধ্যার এক স্বামী ছিল, সবই সন্ধ্যা তাকে বলেছিল। তবে সন্ধ্যার স্বামীর নাম জানে না, সন্ধ্যায় বলেনি। সেও জিজ্ঞাসা করেনি। এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। আসল কাহিনীটা হলো সন্ধ্যা সোহাকে মনে করে মাঝে মাঝে তাকে বলে তার কোনো বান্ধবী লাগবে না। লামিয়া যেন তার থেকে দূরে থাকে। লামিয়া রেগে যায়। এসব কি কথা? আবার সন্ধ্যার জন্য খারাপও লাগে। আসলে সোহাকে হারিয়ে সন্ধ্যা ভয় পায়। লামিয়া বোঝে, কিন্তু তাই বলে সে সন্ধ্যা থেকে দূরে থাকবে? কি সুন্দর একটা মেয়ে। সন্ধ্যা লামিয়ার ফোন কেড়ে নিতে চাইলে লামিয়া ফোন তার পিছনে নিয়ে বলে। লাভ নাই। আর একদিন যদি আমাকে বলিস তোর থেকে দূরে থাকতে, সেদিন তুই ভাইরাল। যে সে ভাইরাল নয়, সভাপতিকে নষ্ট চরিত্র বলায় ভাইরাল। ওহ, আমি তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। সে আমাদের এই আধা সরকারি কলেজেরও সভাপতি, বুঝলি? তাই এখন থেকে আমার সাথে ভেবেচিন্তে কথা বলবি। সন্ধ্যা ঢোক গিলল। এই কলেজের সভাপতি? তারা
এই কলেজের বোধহয় আর জায়গা হলো না। সৌম্য ভাইয়াকে এখন সে কি বলবে? এসব ভেবেই সন্ধ্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আকাশ নিয়াজের সাথে ঝামেলা করার পর বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিলে সন্ধ্যার নুপুর জোড়া পায় না। নুপুর দুটো সবসময় তার পাঞ্জাবির পকেটে রাখে, কিন্তু আজ কোথায় কিভাবে হারালো? আকাশ তখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়েছে। সারাদিন রাস্তার ছেলেদের মতো সেই নুপুর জোড়া খুঁজলো, কিন্তু কোথাও পায়নি। এখন এসে দাঁড়িয়েছে নিয়াজকে লাস্ট যেখানে মেরেছিল। এখানে আশেপাশে এত খোঁজাখুঁজি করলো, রাস্তার আনাচে কানাচে খুঁজলো। আশেপাশে অনেকে তাকাচ্ছিল বারবার। পরনে ভদ্রলোকের পোশাক, কাজ বলছিল রাস্তার ছেলে, তাকানোই স্বাভাবিক। আকাশ সেসব পাত্তা দেয়নি। রাস্তায় বেরোলে মুখে মাস্ক সব সময় থাকে, তাই অসুবিধা হয়নি। কিন্তু এত খুঁজেও নুপুর জোড়া কোথাও পেল না। আকাশ অসহায় চোখে তাকালো। সন্ধ্যাকে এই নুপুর জোড়া সে কিনে দিয়েছিল। সন্ধ্যা যে তার দেওয়া নুপুর পরেছিল, আকাশ তা দেখেছিল। হলুদ শাড়ি, আলতারাঙা পা, দুপায়ে তার দেওয়া নুপুর। লম্বা কেশের অধিকারী এক চঞ্চল ভেজা সন্ধ্যা নৃত্য করছিল। আজও আকাশের চোখের সামনে সেই দৃশ্য স্পষ্টভাবে ধরা দেয়। আকাশের দম বন্ধ লাগলো। তার কাছে সন্ধ্যার স্মৃতি হিসেবে তিনটে জিনিসের মধ্যে এই নুপুর জোড়া ছিল একটা স্মৃতি, যেটাতে সন্ধ্যার পায়ের ছোঁয়া ছিল, কিন্তু সে তো হারিয়ে ফেললো। এলোমেলো দৃষ্টি এখনও ছোটাছুটি করছে রাস্তায়। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার কাছ থেকে তার সন্ধ্যা মালতী হারিয়ে গিয়েছে। মেয়েটার সামান্য স্মৃতিটুকু সে হারাতে বসেছে। আকাশের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। চোখের কোণে জলকণা জমেছে। দুহাতে মাথার চুল টেনে ধরে চোখ বুজে বিড়বিড় করে, কেন আমাকে একা ফেলে চলে গেলে সন্ধ্যা মালতী? পায়ের কাছে একটা বাচ্চা এসে দাঁড়িয়ে আকাশের পাঞ্জাবি ধরে টানে। আকাশ চোখ মেলে বাচ্চাটার দিকে তাকালে দেখলো বাচ্চাটা তার পাঞ্জাবি টেনে ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলল না। ডান হাতে চোখ দুটো ডলে আবারও আশেপাশে তাকায়। এরপর দিকে তাকায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে রাস্তায় থাকে। আকাশ বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়েটিকে কিছু কিনে দিবে, এটাই উদ্দেশ্য। কিছু বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা মেয়েটির গলায় চোখ পড়লে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। মেয়েটি সন্ধ্যার নুপুর দুটো একসাথে করে মালা বানিয়ে গলায় পড়েছে। আকাশ অবাক হয়ে বলে, এই নুপুর কোথায় পেয়েছো তুমি? মেয়েটা আধো আধো স্বরে বলে, এটা আমার। আকাশ দ্রুত মেয়েটার গলা থেকে নুপুর দুটো খুলে নেয়। সেই নুপুর না চিনলে তার জীবনই বৃথা যাবে। দিনে 24 ঘন্টায় 2400 বার কল্পনা করে তার কিনে দেওয়া নুপুর পরিহিত সন্ধ্যার পা, আর সে চিনবে না এই নুপুর? এটা হয়? তাছাড়া এই বাচ্চাটা কুড়িয়ে পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নুপুর দুটো খুঁজে পেয়ে আকাশ যেন জানে প্রাণ ফিরে পেল। বাচ্চাটা কান্নামাখা গলায় বলে, তুমি আমার জিনিস নিচো কেন? আকাশ নুপুর দুটো তার পাঞ্জাবির পকেটে রেখে বাচ্চাটার গাল টেনে মৃদু হেসে বলে, বাবু, মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে নেয়। এবার বাচ্চাটা নিজে থেকেই বলে, ওটা আমার না, আমি কুলিয়ে পেয়েছি। আকাশ মৃদু হাসলো। বাচ্চাটাকে কোলে নিয়ে একটা দোকানে নিয়ে যায়। যা যা কিনতে চাইলো আকাশ সব কিনে দেয়। এরপর বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দিলে সে দৌড় দেয় তার মায়ের দিকে। আকাশ দীর্ঘশ্বাস ফেললো। পকেট থেকে নুপুর দুটো বের করে হাতের তলায় রাখে। নুপুর দুটোতে দৃষ্টি রেখে মলিন হেসে বিড়বিড় করলো, হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর স্মৃতিটুকুই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। সন্ধ্যা এখনো কমন রুমে। আর 30 মিনিট পর কলেজ ছুটি হবে। সন্ধ্যা কলম দিয়ে বেঞ্চের উপর গাঢ় করে লিখেছে আকাশ প্লাস সন্ধ্যা। সন্ধ্যার দৃষ্টি আটকে আছে লেখাটার দিকে। তার বুক টিপটিপ করছে। সে কেন লিখেছে এটা? চোখের কোণে পানি জমতে শুরু করেছে সন্ধ্যার। এই শহরে আসার কত মাস পেরিয়ে গেল, অথচ আকাশকে সে একদিনও দেখলো না। আকাশ কি তাকে একটুও খোঁজে না? একেবারেই ভুলে গিয়েছে তাকে? সে বকুল ফুলে দুটো মালা গেঁথেছিল, একটা আকাশকে রাখতে বলে এসেছিল। সন্ধ্যার ধারণা সে নিজের কাছে যে মালাটি এনেছিল সেটি পুড়ে গিয়েছে, কিন্তু আকাশ কি তার মালাটি রেখে দিয়েছে নাকি ফেলে দিয়েছে? সন্ধ্যা বেঞ্চের উপর লেখার আকাশ অংশের উপর তার ডান হাত উপর করে রাখলো, যেন আকাশকে তার হাতের মুঠোয় নিয়ে রেখেছে। এরপর তার হাতের উপর কপাল ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেললো। তার ভীষণ মনে পড়ছে আকাশের কথা। সে কেন ভুলতে পারে না ওই মানুষটাকে? লামিয়া ওয়াশরুমে ছিল। সন্ধ্যার পাশে এসে সন্ধ্যাকে দেখে অবাক হলো। মেয়েটি থেকে থেকে কেঁপে উঠছে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোর? লামিয়ার গলা পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে বা হাতে চোখ মুখ মুছে নেয়। জোরপূর্বক হেসে মাথা নেড়ে বোঝায়। লামিয়া দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যাকে তার একটু অস্বাভাবিক লাগে। শান্তশিষ্ট আলাদা। সন্ধ্যা তেমন নয়। তার মনে হয় সন্ধ্যা মারাত্মক ডিপ্রেশনে থাকে। লামিয়া অবাক হয় না। সন্ধ্যার সাথে ঘটে যাওয়ার প্রতিটা ঘটনার পর এই মেয়ে যে সুস্থভাবে বেঁচে আছে, এটাই তার কাছে বেশি মনে হয়। লামিয়া সন্ধ্যার মুখ ভালোভাবে মুছে দিয়ে বলে, নাচের রুমে চল, একটু পর ছুটি হবে। সন্ধ্যা তার ব্যাগ ঘাড়ে নিয়ে লামিয়ার সাথে কমন রুম থেকে বেরিয়ে একটা বড় রুমে যায়। এখানে নাচ প্র্যাকটিস করে অনেকে, সবাই নাচের রুম বলে। লামিয়া সন্ধ্যার ঘাট থেকে ব্যাগ তার কাছে নিয়ে বলে, আমরা সবাই তোর নাচ দেখার জন্য বসে আছি। নে শুরু কর, না করবি না কিন্তু। তোর নাচ অনেক সুন্দর, আমি দেখেছি। এবার আমার বান্ধবীদের দেখা।
সন্ধ্যা রুমের চারিপাশে তাকালে দেখলো লামিয়া ছাড়া আরও 6 জন মেয়ে বেঞ্চের উপর বসে আছে। সন্ধ্যা বিব্রত বোধ করলো। সে লামিয়ার সামনে অনেক নেচেছে, এরা সবাই তার ক্লাসেরই। সন্ধ্যার সাথে কথাও বলে, কিন্তু প্রথমবার নাচতে কেমন যেন লাগছে। একজন মেয়ে বলে ওঠে, একটু নাচ বোন। লামিয়ার মুখে সারাদিন তোর নাচের প্রশংসা শুনতে শুনতে আমার বদহজম হয়েছে। তুই নেচে আমাদের দেখার সুযোগ করে দে, সাথে আমার সুহজম করতে হেল্প কর। মেয়েটার কথায় সবাই শব্দ করে হেসে ফেললো। সন্ধ্যাও একটু হাসলো। পায়ের জুতো জোড়া খুলে একপাশে রেখে রুমের মাঝখানে দাঁড়ায় সন্ধ্যা। লামিয়া গান চালু করে, যাও বলথারে মেঘের ওপারে। গানের তালে তালে সন্ধ্যা নাচতে থাকে। খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচ পর্যন্ত ছুঁয়েছে। সকলে মৃদু শব্দে তালি দিতে থাকে। লামিয়া সন্ধ্যার ফোনে ভিডিও করছে। সে সন্ধ্যার দিকে চেয়ে হাসলো। সে জানে সন্ধ্যা নাচলে মেয়েটার মন ভালো হয়, এজন্যই সে সন্ধ্যাকে এরকম অফার করলো। আকাশ শিমুকে নিতে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে মূলত সন্ধ্যার নুপুর খুঁজতে এসে ঘড়িতে দেখেছিল সময় হয়ে গেছে, তাই শিমুকে একেবারে নিয়ে যাবে বলে কলেজে এসেছে। গাড়ির ভেতরে সাইড করে রেখেছে। ইম্পর্টেন্ট কল আসে, হাঁটতে হাঁটতে কথা বলছে। কথার তালে কখন নাচের রুমের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। কথা বলার ফাঁকে ঘরের জানালার দিকে চোখ পড়লে আকাশের পুরো শরীর যেন বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল। আকাশ যখন তাকিয়েছিল তখনই সন্ধ্যা নাচতে নাচতে একবার ঘুরে আকাশ চোখে সন্ধ্যার হাস্যোজ্জ্বল মুখ কয়েক সেকেন্ডের জন্য আটকায়। আকাশ কান থেকে ফোন নামিয়ে ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সবার দৃষ্টি সন্ধ্যার দিকে। কেউ আকাশকে খেয়াল করেনি। আকাশের দৃষ্টি সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, বুকে ধুকধুক করছে, বিড়বিড় করে। সন্ধ্যা মালতী। ওদিকে ফোনে গান বাজছে। সন্ধ্যা নাচতে নাচতে দরজার দিকে সরে এসেছে। নাচের তালে ঘুরতে গিয়ে আকাশের বুকে জোরে সোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যেতে নেয়। তার আগে আকাশ সন্ধ্যার ডান হাত টেনে ধরে। সকালে আকাশকে দেখে বেঞ্চ থেকে নেমে দাঁড়ায়। লামিয়া দ্রুত গান অফ করে দেয়। ভয়ে সকলের অবস্থা খারাপ। ক্লাস ফাঁকি দিয়ে নাচছে, তাও আবার সেটা স্বয়ং সভাপতির কাছে ধরা খেয়েছে। আজ সবার এই কলেজে শেষ দিন। সন্ধ্যা পিছন থেকে হেলে পড়ে যাওয়ার মতো করে দাঁড়িয়ে আছে। বেঁকে থাকায় চুলগুলো মেঝে ছুঁয়েছে। সন্ধ্যা স্তব্ধ চোখে আকাশের দিকে চেয়ে আছে। চোখের কোণে নোনা পানি জমতে শুরু করেছে। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায়। স্নিগ্ধ পরি। আকাশ সন্ধ্যার চোখের কোণে জমায়িত পানির কণা দেখল। তার মনে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত থেকে থেকে কেঁপে উঠছে। হঠাৎই সন্ধ্যার হাত ধরে টেনে এনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। দুহাতের বন্ধনীর মাঝে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে ধরে রাখে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ ঠেকেছে আকাশের বুকে। চোখ জোড়া ভেদ করে নোনা পানি বেরিয়ে স্থান হয় আকাশের সাদা পাঞ্জাবিতে। আকাশ ঢোক গিলল। তার বুক কাঁপছে, চোখ বন্ধ, থেমে থেমে আওড়ায়। সন্ধ্যা মালতী। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু আগেও তো এই মানুষটাকে মনে করে কত কাঁদল সে। হঠাৎ কোথা থেকে চলে এলো আকাশ। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দুহাতে রাজলায় সন্ধ্যার মুখটি বিষণ্ণ কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? তুমি তুমি এইটুকু বলে থেমে যায় আকাশ। কথা বলতে পারছে না সে। ঢোক গিলে বলে, তুমি পুড়ে যাওনি সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের ব্যবহার তার হজম হচ্ছে না। তার দুগালে আকাশের দুহাত। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে বিয়ে করেনি? তার আকাশকে দেখে মনে হচ্ছে আকাশ হয়তো বিয়ে করে নিয়েছে। প্রশ্নটা আগেও মাথায় আসতো, আর আজ আকাশকে সামনে থেকে দেখে কথাটা মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে। আকাশের চুল দাড়ি কি সুন্দর গোছানো। মনে হচ্ছে আকাশ আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল। তাকে কি ডিভোর্স দিয়ে দিবে আকাশ? কথাটা ভাবতেই সন্ধ্যার চোখে মুখে ভীতি হানা দেয়। ওদিকে সন্ধ্যার ফ্রেন্ড লামিয়া সহ সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশের কথা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের বান্ধবী আর সভাপতির মাঝে এসব কি হচ্ছে? লামিয়া এগিয়ে এসে ডাকে, এই সন্ধ্যা। লামিয়ার ডাকে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। দ্রুত আকাশের থেকে দূরে সরে দাঁড়ায়। আকাশ ভ্রু কুচকে আবারও সন্ধ্যার দিকে এগিয়ে আসলে সন্ধ্যা আকাশকে দুহাতে ধাক্কা দেয়। কান্না মাখা চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার ব্যবহারে অবাক হয়। সন্ধ্যা জুতা পরল না। তার ব্যাগ তুলে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আকাশ চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে কোথায় লুকিয়েছিল? আবার তাকে দেখে পালিয়ে যাচ্ছে। আকাশ দ্রুত সন্ধ্যার হাত টেনে তার সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলে, তুমি আবার আমার থেকে পালাচ্ছ? তোমার সাহস তো কম না? সন্ধ্যা ঢোক গিলল। তার হাত আকাশের হাতের মুঠো থেকে ছাড়াতে চায়। সে তার ভাইয়ের কাছে যাবে। সন্ধ্যার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। আজব তো, মেয়েটি তাকে দূরে ঠেলছে কেন? আকাশ ডান হাতে সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখে বাহাত সন্ধ্যার গালে রেখে বলে, সন্ধ্যা মালতী, কি হয়েছে তোমার? সন্ধ্যা অবাক হয়। নামটি কেমন অদ্ভুত ঠেকল, সাথে আকাশের ব্যবহারও। পাশ থেকে লামিয়া বলে, স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম সন্ধ্যা, সন্ধ্যা মালতী নয়। আকাশ বিরক্ত চোখে তাকায় লামিয়ার দিকে। সন্ধ্যার হাত মোচড়ামুচড়িতে আকাশ বিরক্ত হয়ে ধমকে বলে, কি প্রবলেম তোমার? পালাতে চাইছো কেন আমার থেকে? ক্লোরোফর্ম চিনো? একদম অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যাব। যেমন বেয়াদব ছিলে তেমনই আছো।
আকাশের কথা শুনে সন্ধ্যা সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা ভয় পায়। এতক্ষণ ডিভোর্স সাথে আকাশ বিয়ে করেছে কিনা সেসব মিলিয়ে আকাশ থেকে পালাতে চাইছিল, আর এখন তাকে গুন্ডাদের মতো অজ্ঞান করে কিডন্যাপ করতে চাইছে। সন্ধ্যা ভীত হয়ে কাপা হাত মুচড়ায় আকাশের থেকে তার হাত ছাড়াতে। আকাশকে ভয় পাচ্ছে সে। লামিয়া দেখছে সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়াতে চাইছে, আর এই আকাশ তো আচ্ছা বজ্জাত। লামিয়ারা সবাই জানে আকাশ বিবাহিত। লামিয়া বিড়বিড় করে, সন্ধ্যা ঠিকই বলেছিল, এর স্বভাব নষ্ট। ঘরে বউ রেখে আবার আমার বান্ধবীর পিছিয়ে লেগেছে। অতঃপর লামিয়া তার ভয় দূরে রেখে আকাশের উদ্দেশ্যে বলে, আপনি তো বিবাহিত স্যার, আপনার বউ এর নাম হয়তো সন্ধ্যা মালতী। আমার বান্ধবীর সাথে গুলিয়ে ফেলেছেন কেন? ওকে ছাড়ুন। লামিয়ার কথাটা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মানে আকাশ বিয়ে করে নিয়েছে। লামিয়া তো চিনে ফেললো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আগের চেয়ে শক্তি প্রয়োগ করে আকাশের থেকে নিজেকে হাত ছাড়াতে চায়। বাচ্চাদের মতো তার কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বিবাহিত কথাটা মানতেই পারছে না মেয়েটি। আকাশ শক্ত হাতে সন্ধ্যার হাত চেপে ধরে লামিয়ার দিকে রেগে তাকায়, যেন আজ লামিয়াকে দৃষ্টি দিয়ে মেরে ফেলবে। লামিয়া ঢোক গিলল। ভয় সে পাচ্ছে, কিন্তু তাই বলে তার বান্ধবীকে বাঁচাবে না। সন্ধ্যা আকাশের থেকে নিজের হাত ছাড়াতে না পেরে একটু ঝুঁকে আকাশের হাতের কবজির উপর জোরে সোরে কামড় বসায়। আকাশ লামিয়ার দিকে তাকিয়ে থাকায় বুঝতেই পারেনি। হঠাৎ ব্যথা পেয়ে সন্ধ্যার হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ! সন্ধ্যার ছাড়া পেয়ে লামিয়ার হাত থেকে তার ফোন টেনে নিয়ে দু হাতে ব্যাগ চেপে খালি পায়ে দৌড় দেয়। আকাশ দ্রুত পিছু ফিরে সন্ধ্যাকে ধরতে গিয়েও পারল না। সন্ধ্যা দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। আকাশ চোখে মুখে যেমন বিস্ময় তেমনি রাগ। লামিয়ার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তোমার ব্যবস্থা পরে করছি, রাবিশ কোথাকার। কথাটা বলেই বড় বড় পা ফেলে আকাশ বেরিয়ে যায় রুম থেকে। লামিয়া সহ বাকি সবাই ভীত চোখে চেয়ে রইল। এই মেয়ে লামিয়াকে ঝাঁকিয়ে একটা মেয়ে লামিয়াকে ঝাঁকিয়ে বলে, কিছু বুঝলি? লামিয়া বেঞ্চের উপর থেকে তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, বুঝলে কিছু? সন্ধ্যা কই গেল? আগে সেটা দেখি। সন্ধ্যা যখন রুম থেকে বেরিয়েছে তখনই ছুটির ঘন্টা পড়ে। ক্লাসরুম থেকে সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছে। সন্ধ্যা স্টুডেন্টদের মাঝে মিশে গিয়েছে। শরীর কাঁপছে তার। কাপ্পা হাতে সৌম্যর নাম্বারে মেসেজ করে, সৌম্য ভাইয়া তাড়াতাড়ি আসো, আমার ভয় লাগছে। সন্ধ্যা একটু সাইডে গিয়ে গাছের আড়ালে দাঁড়ায়। ফোনের দিকে চেয়ে তার ভাইয়ের উত্তরের অপেক্ষা করে। সে সৌম্যকে মেসেজ করলে তাকে কখনো অপেক্ষা করতে হয় না। সৌম্যর সাথে সাথে তার বোনকে রিপ্লাই দেয়। কিন্তু আজ সন্ধ্যা তার ভাইয়ের নাম্বার থেকে কোনো উত্তর না পেয়ে হাঁসফাঁস করে। তার ভাইয়া কোথায়? সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ বিয়ে করে নিয়েছে ভাবতে দম বন্ধ লাগছে। আবার তাকে তুলে নিয়ে যেতে চায়, জোর করে ডিভোর্স করিয়ে নিবে। এই জন্যে সন্ধ্যা নিজেই ডিভোর্স দিয়ে দিবে আকাশকে। এমন বিবাহিত লোকের বউ হয়ে থাকার একটু ইচ্ছে নেই তার। আবারও ফোন চেক করে দেখলো সৌম্যর কোনো রিপ্লাই নেই। গাছের আড়াল থেকে একটু মাথা বের করে আশেপাশে তাকালে দেখলো মাঠের মাঝে আকাশ দাঁড়িয়ে আছে, তবে মুখে মাস্ক। সন্ধ্যা ঢোক গিলল। সত্যি সত্যি তাকে অজ্ঞান করে নিয়ে গেলে তার কি হবে? তার ভাইয়া তাকে কই খুঁজবে? সন্ধ্যা ভীত চোখে তাকায়। ভাবলো বাইরে গিয়ে দেখুক তার ভাইয়া এসেছে কিনা। সন্ধ্যা ব্যাগ সামনে রেখে নিজেকে আড়াল করে দৌড়ে কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আকাশ দু হাতের পাঞ্জাবির হাতা হাতের কনুই পর্যন্ত গুটিয়ে এদিক ওদিক তাকিয়ে সন্ধ্যাকে খুঁজছে। চোখের পলকে মেয়েটি কোথায় চলে গেল? সন্ধ্যার বেঁচে থাকার ব্যাপারে তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এসব ভাবনা আপাতত সরিয়ে রেখে তার দৃষ্টি সন্ধ্যাকে খুঁজতে ব্যস্ত। নিজেকে ভীষণ অসহায় লাগছে। সন্ধ্যা তার থেকে পালালো কেন? তবে এতদিনও কি ইচ্ছা করেই তার থেকে দূরে ছিল কেন? আকাশ ঢোক গিলল। চোখ দুটো লাল হতে শুরু করেছে। আবার কোথায় হারালো তার সন্ধ্যা মালতী? আকাশ এদিক ওদিক ব্যস্ত পায়ে হেঁটে হেঁটে সন্ধ্যাকে খুঁজতে থাকে। এত স্টুডেন্টের মাঝে কিভাবে খুঁজবে? আদৌ এখানে আছে? কলেজ গেট থেকে বেরিয়ে যায়নি তো? আরও বেশ কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজলো। এতক্ষণে মাঠে আগের চেয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি পুরো মাঠ জুড়ে কোথাও নেই সন্ধ্যা। শিমু আকাশকে মাঠে দেখে দৌড়ে এসে বলে, আকাশ ভাইয়া চলো। আকাশ শিমুর উদ্দেশ্যে বলে, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শিবু ভ্রু কুচকে তাকা। আকাশের কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগলো। চোখ দুটো লাল। কৌতূহলী চোখে চেয়ে বলে, আকাশ ছোট করে কিছু না বলে মাঠের কোণার দিকে সাইড করে রাখা গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। স্কুল মাঠে সন্ধ্যা নেই এটা সে বুঝে গেছে। শিমু আকাশের পিছু পিছু গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি ঘোরালে দারোয়ান কলেজ গেটের বড় গেট খুলে দেয়। আকাশ কলেজের ভেতর থেকে গাড়ি বের করে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ি থেকে বের হয়। দৃষ্টি চারিপাশে ঘুরছে এখনো। পকেট থেকে ফোন বের করে বায়ানের নাম্বারে কল করে। কল রিসিভ হলে আকাশ গম্ভীর স্বরে বলে, শিমুলের কলেজের সামনে আসো, গাড়ি ড্রাইভ করতে হবে। কথাটা বলেই কল কেটে দেয়। চোখ জোড়া বুঝে ভারী নিঃশ্বাস ফেলে। তার সন্ধ্যা বেঁচে আছে। কথাটা ভাবতেই মনে হলো তার জীবন সার্থক। সে বেঁচে থেকে সার্থক। মরুভূমিতে পথ হারিয়ে ফেলা পথিক যেমন এক ফোঁটা পানির সন্ধান পেয়ে জীবন ফিরে পাবার আশায় তার খুশির অন্ত থাকে না, আকাশের তেমনি অনুভূতি হলো। প্রাণহীন এক দেহে হঠাৎ প্রাণ ফিরে পেয়ে আকাশ কেমন যেন সতেজ হয়ে উঠল। বিড়বিড় করলো, তুমি বেঁচে আছো সন্ধ্যা মারুতি? আমি জানি না তুমি কেন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ।
তবে তুমি বেঁচে আছো মানে আমার দৃষ্টির বাইরে আর 1 সেকেন্ডও থাকতে পারবে না। আকাশ কথাগুলো বলে চোখ মেলে তাকায়, এরপর কলেজের থেকে সামনের দিকে এগিয়ে যায়, দৃষ্টি অনবরত এদিক ওদিক ঘুরছে। সন্ধ্যা কলেজ থেকে বেরিয়ে তাদের বাসার দিকে অনেকটা এগিয়ে গেছে। তার ভাইয়া এখনো কেন আসেনি? তাকে মেসেজের রিপ্লাইও দেয়নি। সন্ধ্যার কান্না পায়, খালি পা হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। দু হাতে ব্যাগ চেপে সন্ধ্যা দুরু দুরু বুক নিয়ে হাঁটছে। সন্ধ্যার কোনো দিকে খেয়াল নেই, ভাইয়াকে পেলেই হবে তার। হঠাৎই সামনে রিহানকে দেখে সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও দাঁড়িয়ে যায়। রিহান অবাক হয়ে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার খালি পা আর খোলা মাথা দেখে রিহান কি বলবে বুঝতে পারছে না। সৌম্য তাকে বলেছে সন্ধ্যাকে নিয়ে হসপিটালে যেতে, তার বেরোতে বেরোতে একটু লেট হয়েছিল। কিন্তু সন্ধ্যার এই অবস্থা কেন? সবচেয়ে বড় কথা, সে সৌম্যদের বাড়িতে অনেক গিয়েছে। সন্ধ্যার মাথায় সবসময় কাপড় থাকতো। সন্ধ্যা কখনো মাথা উঁচু করে তাকিয়েছে কিনা রিহানের মনে পড়ে না। সে সন্ধ্যাকে কখনো দেখতেই পায়নি ভালো করে, অথচ আজ এত খোলামেলাভাবে সন্ধ্যাকে দেখে কেমন হাঁ করে চেয়ে আছে। আপনা আপনি মন বলে ওঠে। রিহানের দৃষ্টি দেখে এতক্ষণে সন্ধ্যার নিজের অবস্থার কথা মনে পড়ে। অস্বস্তি ঘিরে ধরে তাকে। রিহানের দৃষ্টিকে সে অন্য কোনো নাম দিল না। প্রায় 1 বছর হলো ভাইয়ের পাশে দেখে আসছে, ভাইয়ের মতোই দেখে আসছে। তাকে হঠাৎ অন্যভাবে দেখে যে কেউ এভাবে তাকাবে। সন্ধ্যা কি করবে বুঝলো না। তার হিজাব সে খুঁজে পায়নি। তারপর ভয় পেয়ে এদিক বিদিক শূন্য হয়ে কলেজ থেকে বেরিয়ে এসেছে। আশেপাশে ভীতি দৃষ্টি বুলিয়ে রিহানের দিকে তাকায় সন্ধ্যা। ডাকতে তো পারছে না, অস্বস্তি নিয়ে রিহানের হাত ধরে জাকায়। রিহান সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলে বলে। সন্ধ্যা ফোনে লিখে কিছু বলতে চাইলো, কিন্তু কি বলবে? রিহান আবারও বলে। সন্ধ্যা পেছনে তাকিয়ে দেখলো আকাশ এদিক ওদিক তাকিয়ে এদিকে আসছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ডান হাতে ব্যাগ ধরে বা হাতে রিহানের হাত ধরে টেনে সামনের দিকে যায়। রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সে মনে হয় কারেন্ট শক খেয়েছে, জীবনে তো রিলেশনে জড়ায়নি। সৌম্য আর ইরার কাহিনী দেখে বেচারা অর্ধেক ছাকা খেয়ে বসেছিল। কোনো মেয়ের দিকে তাকাবে কি? কিন্তু আজ এমন অনাকাঙ্ক্ষিত বন্ধুর বোনের স্পর্শ পেয়ে তার বুকটা কেমন যেন করে উঠল। সাথে দৃষ্টিতে মুগ্ধতা কাজ করে সন্ধ্যার এত বড় চুল দেখে। সন্ধ্যা রিহানের হাত ধরে টেনে এগিয়ে যাচ্ছে। সে রিহানের থেকে দুপা সামনে। রিহান ঢোক গিলল। আকাশের নজরে পড়েছে সন্ধ্যাকে, কিন্তু তার দৃষ্টি ছেলেটার হাত ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে। এতক্ষণ কষ্ট পাচ্ছিল, আর এখন এই দৃশ্য চক্ষুগোচর হতে রাগে ফেটে পড়ছে যেন। দুহাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে দুজনার হাতের দিকে। এই ছেলের জন্যে তার সন্ধ্যা মালতী তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এমন হলে দুটোকে খুন করে ফেলবে সে। সন্ধ্যা অন্য কারো পাশে থাকার চেয়ে মরে গিয়ে কবরে শুয়ে থাকাই ভালো। সে ওই কষ্ট সহ্য করে নেবে, কিন্তু তার সন্ধ্যার পাশে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য সে সহ্য করবে না। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে যায় সন্ধ্যাদের দিকে। কোনো কথা ছাড়াই সন্ধ্যার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় রিহানের দিকে। এরপর রিহানের কলার ধরে তার দিকে ফেরায়। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে চোখ বড় বড় করে তাকায়। আকাশ রিহানকে দেখে চোখে বিস্ময়ে চোখে তাকায়। সন্ধ্যাদের পুড়ে যাওয়ার খবর পাওয়ার আগে রিহানের সাথে আকাশের মাঝে মাঝে দেখা হলে সে সময় সন্ধ্যার কথা জিজ্ঞাসা করত। রিহান বরাবরই বলতো সে জানে না, অথচ আজ সন্ধ্যার হাত ধরে হাঁটছে। এটা দেখে মাথায় আরও রক্ত উঠে গিয়েছে। এর মানে কি সন্ধ্যার এই ছেলের সাথে আগে থেকেই কিছু ছিল? কথাটা ভাবতে রাগের সাথে সাথে চোখে মুখে অসহায়ত্ব ভিড় করলো। সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা ভীত সাথে ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। আকাশ চোখ বুঝলো। সেকেন্ড না পেরোতে রিহানকে রাস্তায় চিৎপটাং করে শুইয়ে দুপাশে দুপা রেখে সামনে ছেলেটিকে সমানে ঘুষি মারতে থাকে প্রচণ্ড জোরে। কয়েকটা ঘুষি খেয়ে মুহূর্তে রিহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকাশের ভাবটা এমন যেন সে আজ একে মেরেই তবে দম নিবে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশের মুখে মাস্ক নেই। ইতিমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। আকাশকে দেখে কেউ এগোচ্ছে না, অনেকে ভিডিও করছে। আকাশের কোনো দিকে খেয়াল নেই। সন্ধ্যা আকাশকে ঠেকাতে চায়। নিচু হয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের দুটো আঘাত পেয়ে মেয়েটার দম বন্ধ হওয়ার মতো ব্যথা পায়। আকাশ সন্ধ্যাকে খেয়াল করতে ছেলেটাকে ছেড়ে সন্ধ্যার হাত ধরে সেই সহ সন্ধ্যা দাঁড়িয়ে যায়। এরপর ডান হাতে সন্ধ্যার গাল চেপে চিৎকার করে বলে, এটা কে বল? কার সাথে ঘুরছিস বল? বল এটা কে? না তো আগে তোকে মারবো, তারপর ওকে। কি হলো বল? সন্ধ্যা দুহাতে আকাশের হাত ছাড়াতে চায়। মুখখানি ব্যথায় জর্জরিত হয়। হঠাৎই সন্ধ্যা দুহাত আকাশে বুকে রেখে আকাশের গায়ে জোরে ধাক্কা দেয়। আকাশ এক পা পিছিয়ে যায়। রেগে সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে সন্ধ্যা আকাশের ডান গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। বিস্ময়ের সাথে সাথে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই ছেলের জন্য তার সন্ধ্যা মালতী তাকে থাপ্পড় মারল। হজম হলো না ঠিক। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ডান হাতের আঙ্গুল উঁচিয়ে ইশারায় বোঝায়, আমার থেকে দূরে থাকবেন, আমি আপনাকে একদম চাই না। একটু বোঝাতে গিয়ে মেয়েটির দু চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। সন্ধ্যার কথা বুঝতে পেরে আকাশের চোখে মুখে আগের চেয়েও ক্রোধ জমা হয়। এই ছেলের জন্য তার সন্ধ্যা মালতী তাকে চাইছে না। ইচ্ছে তো করলো সন্ধ্যাকে এক আছাড় মারতে, কিন্তু তা না করে দুপা এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যার মনে হলো তার হাড়গোড় সব ভেঙে যাবে। নড়তে চাইলেও এক চুল পরিমাণও নড়তে পারল না। আকাশ বা হাতে সন্ধ্যাকে দুহাত সহ শক্ত করে ধরে রেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে। সন্ধ্যার চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, তুই আমাকে তো চাইবি। তোর বাপ, ভাই সহ 14 গোষ্ঠী আমাকে তোর পাশে চাইবে।
তার আগে তোর মনে যেই জানোয়ার আছে ওটাকে ধুয়ে মুছে সাফ করব। সন্ধ্যা কেঁপে ওঠে আকাশের কথাগুলো শুনে, চোখ বুজে ফুপিয়ে ওঠে। উত্তপ্ত স্থানে ঠান্ডা পানি পড়লে যেমন মুহূর্তে স্থানটি শীতল হয়ে যায়, সন্ধ্যার বন্ধ চোখের পাতা পেয়ে গড়িয়ে পড়া চোখের পানি আকাশের রাগ সেভাবে নিভিয়ে দেয়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়, ঢোক গিলের মৃদুস্বরে বলে। সরি। সন্ধ্যা চোখ মেলে তাকায়, কান্নার ফলে দু চোখ লাল হয়ে আছে। আকাশ দুহাতের আজলায় সন্ধ্যার মুখ টানি মৃদুস্বরে বলে,